আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৬ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। তারা কিছুই বুঝতে পারছে না আমি কেন এমন করছি। একে একে সবার মাঝে গুঞ্জন শুরু হলো। কিন্তু বাস চলছে আপন গতিতে। আসলে সবাই আমার দিকে তাকিয়ে আছে। কারণ আমি পাগলের মতো কান্না করছি। পুতুলের নাম নিয়ে চিৎকার চিৎকার করে কান্না করছি। এক লাফে উঠে দাঁড়ালাম। জোরে জোরে বলতে লাগলাম, বাস থামাও, বাস থামাও, আমি নামবো, প্লিজ বাসটা থামাও, আমাকে নামতে দাও। বাস চালক তৎক্ষণাৎ বাস থামিয়ে দেয়। সে বিড়বিড় করে বলে, পাগল নাকি? আমি দেরি না করে কারো কথা তোয়াক্কা না করে নেমে পড়লাম। গাড়ি থেকে নেমে বৃষ্টিতে উল্টোমুখী হয়ে পুতুলের জন্য দৌড়াতে লাগলাম। এটা আমি কি করলাম? একটা জীবন্ত মেয়েকে কিভাবে বিষ খাইয়ে দিলাম? আমি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। এমন সময় ফোনটা বেজে উঠল। আমি বৃষ্টির মধ্যে ফোনটা রিসিভ করলাম। রুহি বলে, আমি তোমার জন্য কমলাপুর স্টেশনে বসে আছি। মনে আছে তো ১২টা ১ মিনিটের কথা? নইলে আমি বিষ খাবো। কথাটা শুনে আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলাম। কোন দিকে যাব এখন? সামনে না পিছনের দিকে? রাস্তার দুই পাশে গাড়ি চলছে। আমি ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। রুহির কথা মনে পড়তে একবার পিছনের দিকে দৌড়চ্ছি, আরেকবার সামনের দিকে দৌড়চ্ছি পুতুলের জন্য। কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। পাগলের মতো রাস্তার মাঝখানে ছুটছি কেবল। আমার সামনে ছোট বড় গাড়িগুলো থামছে আর পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বেশিরভাগ লোকই আমার চলাফেরা দেখে পাগল ভেবে নিয়েছে। পাগল ভাববেই না কেন? কেউ যদি বারংবার ১০ কদম এগিয়ে আবার ১০ কদম পিছলে সে তো পাগলই। আমার চোখে অকল্পনীয় পানি। এই পানি বৃষ্টির জলে মিশে একাকার হয়ে যাচ্ছে। ভেবে পাচ্ছি না কোন দিকে যাব। রুহি না পুতুল? মা ছোটবেলায় বলেছিলেন মন যেটা চাইবে সেটাই করতে। তাই ডিসিশন নিলাম পুতুলকেই বাঁচাবো। আমি চাই না কারোর মরার কারণ হতে। আল্লাহ যদি সহায় হন তাহলে রুহিও বেঁচে যাবে। রুহিকে ফোন দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকলাম। সিদ্ধান্ত নিয়েছি যত কিছুই হোক আমি পুতুলকে হসপিটালে নিয়ে যাবই। রুহিকে বলে দেব অপেক্ষার কথা। সে কিছুই চেনে না, তার অপেক্ষা করাই শ্রেয়। বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে। আমি সামনের দিকে পাগলের মতোই দৌড়চ্ছি। বারবার একটা কথাই মনে আসছে, একটা মেয়েকে আমি বিষ দিলাম। আমি কি করলাম? ইচ্ছে করছে হাত দুটো কেটে ফেলতে। আমি পাশের লাইনে গাড়ির জন্য চলে গেলাম। ফোনটা রিং হয়ে যাচ্ছে, কিন্তু রুহি ফোনটা রিসিভ করছে না। কিছুক্ষণ পরপর গাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে, তবে একটা গাড়িও থামছে না। ইচ্ছে করছে গাড়িগুলোকে পাথর মারি, কিন্তু আশেপাশে কোনো পাথর নেই যে গাড়ির গ্লাসে মারবো। গাড়ি থামানোর জন্য কি করব বুঝতে পারছি না। তাই বাধ্য হয়ে হঠাৎ একটা সিএনজির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। কেউ দেখলে ভাববে আমি আত্মহত্যা করতে যাচ্ছি। যে কাউকে বিষ দিতে পারে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সিএনজিটি আচমকাই ব্রেক চাপলো। একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়নি। ড্রাইভার বলে, ওই বেটা পাগল কোনানকার, মরার জন্য আর গাড়ি পাস নাই, শেষে আমার গাড়ি জুটলো। আমি কান্না নিয়ে বললাম, ভাই যাবেন? আমার অবস্থা দেখে চালকের চোখ টলমল করে উঠল। নিমেষে তার কথা বন্ধ হয়ে গেল। চালক বলে, ভাই কি হয়েছে? আমি বললাম, আমার বউকে হসপিটালে আনতে হবে, নইলে। কথাটা বলেই হাউমাউ করে কেঁদে উঠে আবার বললাম, ভাই প্লিজ, আমার হাতে সময় নেই, কোনো গাড়িই থামছে না, তাই আপনার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছি। চালকের দয়া হলো। সে বলে, ভাই এত বেদিশা হইলে হইব? ওঠেন ভাই, চিন্তা করবেন না। আজ জীবনের সর্বোচ্চ গতিতে গাড়ি চলবো। যে নিজের বউকে বাঁচাতে গাড়ির সামনে আসে, সে যে তার বউকে কতটা ভালোবাসে সেটা আমি বুঝেছি। আজকে জীবন যাবে, কিন্তু গাড়ি সর্বোচ্চ গতিতে চলবে। আশেপাশের সবকিছুর মাইরে বাপ। আজ দেখি কে আমারে থামায়, আসেন। আমি উঠে খান সাহেবের বাড়ির ঠিকানা বলতেই তুফানের গতিতে ছুটালেন চালক। গাড়ি যত এগোচ্ছে রুহি তত দূরে যাচ্ছে। এতক্ষণে ফোন রিসিভ করলো রুহি। আমি কান্না করে বললাম, প্লিজ রুহি, আমার কথাটা শোনো। আমাকে আর আধা ঘন্টা সময় দাও, শুধু আধা ঘন্টা। আমি তোমার কাছে আর কিছু চাই না। রুহি বলে, আমি জানি তুমি আসবে না, আমাকে অজুহাত দিও না। আমি বললাম, রুহি আমার জান, আমি তোমার সব কথা শুনবো। তুমি যেটা চাইবে সেটাই হবে। তুমি উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো, থাপ্পড় দিলেও কিছু বলবো না। তার বিনিময়ে আজ শুধু আমাকে আধা ঘন্টা সময় দাও। রুহি বলে, তুমি সত্যি দেশে, না আমার সাথে প্রতারণা করছো? বেশিরভাগ ছেলে বিয়ের জন্য প্রস্তুত থাকে, কিন্তু বিয়ে করতে চায় না। বুঝেছি, তুমিও বিয়ে না করার জন্য এমন করছো। আমি বললাম, আমি তোমার পায়ে ধরি, তুমি আমাকে অবিশ্বাস করো না। আমি খুব বিপদে পড়ে গেছি। আমি এখন ঠিক সময় না গেলে একটা অসহায় মেয়ে মারা যাবে। আমাকে দয়া করে আর আধা ঘন্টা সময় দাও। রুহি বলে, দেখো তারেক, জীবনে তোমার অনেক মিথ্যে কথা আমি সহ করেছি। এনাফ, অনেক হয়েছে। আজ আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার মিথ্যে শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। আর নয়, দেখো আমি অনেক বিপদে পড়েছি। এখানে কয়েকটা বখাটি ছেলে আমার দিকে খারাপ চোখে চেয়ে আছে। আমি জানি তুমি দেরি করলেই আমার সাথে অনেক খারাপ কিছু হয়ে যাবে। প্লিজ কয়েক মিনিটের মধ্যে চলে আসো। আমি তোমার পায়ে পুরো জীবন পড়ে থাকবো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কান্না মুছতে মুছতে বললাম, রুহি আল্লাহর উপর ভরসা রাখো, উনি রক্ষা করবেন। রুহি কান্না করে বলে, আমার খুব ভয় করছে, ওর আমার পাশে চলে এসেছে। আমি বললাম, কিচ্ছু হবে না তোমার, আমি দেখছি। এই বলে আমি ফোন কেটে দিলাম। এখন দেখছি রুহির মা বাবাকে ফোন না দিলে হচ্ছে না, তাই আমি তৎক্ষণাৎ ফোন দিলাম। তাদেরকে বিস্তারিতভাবে সবকিছু খুলে বললাম। অনুরোধ করলাম তারা যেন তাড়াতাড়ি কমলাপুর স্টেশনে চলে যায়। দেরি করলে অঘটন ঘটে যাবে। কথা শেষ করে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমার জন্য দুটো জীবন শেষ হতে চলেছে। আল্লাহ তাদেরকে বাঁচিয়ে আমাকে কেন নিয়ে যাচ্ছে না? নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করছে। নিজের প্রতি এতটাই রাগ হচ্ছে যে কন্ট্রোল করতে পারছি না।
তাই গাড়ির সামনে থাকা লোহায় হাত বাড়ি দিতে থাকলাম। রক্ত ঝরছে। রক্তমাখা হাত নিয়ে মোনাজাত ধরে বললাম, হে আল্লাহ, আমি জীবনে কিছুই তোমার কাছে চাইনি। ছোটবেলায় মাকে হারিয়েছি, আমি কখনো তোমাকে দোষ দিইনি। তারপর বাবাকে, তবুও কিছু বলিনি। কখনো কোনো উক্ত নামাজ কাজা করিনি। আজ তোমার কাছে চাইছি, এই দুটো মেয়ের জীবন বাঁচিয়ে দাও, আমিন। এই বলে আমি মোনাজাত শেষ করে ড্রাইভারকে বললাম, ভাই আরেকটু জোরে চালান। ড্রাইভার বলে, ভাই গাড়ির জন্য পারছি না। এই শহর ভাই দূষিত শহর, এখানে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ। হঠাৎ আমার রমিজার কথা মনে পড়ে গেল। রমিজার কথা মনে পড়তেই রমিজাকে ফোন দিলাম। রমিজা ফোন ধরছে না। আমি বারবার চেষ্টা করছি, মনে মনে দোয়া দুরুদ পড়ছি। এমন সময় সে ফোন ধরলো। সে ঘুমের ঘরে বলে, কে? আমি বললাম, আপু, আমি পুতুলের জামাই বলছি, প্লিজ বাসায় আসবেন। পুতুল কোনো পুতুল না, সে জীবিত এক মেয়ে। রমিজা বলে, জামাই আপনি তো হাসালেন, কি কথা বলেন? একটা পুতুল, সে কোনো পুতুল না? বুঝেছি, আপনার মাথার সমস্যা ঠিকই আছে, আমাকে ঘুমোতে দেন। আমি চিৎকার করে বললাম, রমিজা, পুতুল একটা মেয়ে, সে সিক্রেট রুমে এতদিন বড় হয়ে এসেছিল, আর আমরা কিনা একটা মেয়েকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিলাম। প্লিজ গিয়ে অসহায় মেয়েটাকে বাঁচান, আমি গাড়িতে আছি। রমিজা বলে, দেখুন জামাই, আমি ঘুমোচ্ছি, আমি ছোট চাকরি করি, তাই বলে আমার সাথে এত রাতে রসিকতা করবেন, সেটা আমি কখনো মেনে নেব না। আমি কান্না চেপে বললাম, আপা, আমার কোনো বড় বোন নেই, আপনি আমার বড় বোন। আপা, মেয়েটাকে বাঁচাও প্লিজ, তাড়াতাড়ি বাড়িতে যাও, মেয়েটা মারা যাবে। রমিজা আপা ডাক শুনে চুপ হয়ে যায়। এরপর সে যেটা বলে সেটা শুনে আমি আরো বড় ধরনের ধাক্কা খেলাম। সে হেসে বলে, জামাই, প্রতিটা গল্পের একজন ভিলেন থাকে, এই গল্পের ভিলেন হলেন আমাদের রশিদ শিকদার। তার হাত এত লম্বা যে এই এলাকার সবকিছু তার হাতেই হয়। তিনি একবার যেটা বলেন সেটাই করেন। এখানের সব আনলিগেল কাজ তার হাতেই হয়। কেউ কাউকে খুন করতে চাইলে তাকে টাকা দিলেই হয়ে যায়। তার খুনে থাকে না কোনো প্রমাণ, না থাকে কিছু। তার শেষ ইচ্ছে কি জানেন? তার শেষ ইচ্ছা হলো তার পরিবারের হত্যার বদলা নেওয়া। খান সাহেবের বাংলোতে রাতে যখন আলো জ্বালা নিভা করত, তখনই এলাকার মানুষ ধারণা হয় এই বাড়িতে কেউ না কেউ থাকে। যখন একদিন খান সাহেবের বাড়িতে এসে লোকে ভালো দেখে, তখন বুঝতে বাকি রইল না যে খান সাহেব কোনো গেম খেলছে। আপনি ভাবছেন আমি এখানে এমনি এমনি কাজ করি? না জামাই, আমাকে রশিদ শিকদার পাঠিয়েছে। কেন পুতুলকে মেয়ে মানে, এসব জানতেই আমি ওই বাড়িতে কাজ করেছি। আজ সব বুঝলাম। আমি কথাগুলো শুনে ঢোক গিলতে থাকি। গাড়ি জ্যামে আটকে যায়। আমি ড্রাইভারকে বললাম, ভাইয়া অন্য রাস্তা হবে না, তাড়াতাড়ি যেতে হবে। আমার কথা শুনে ড্রাইভার ফুটপাত দিয়ে গাড়ি উঠিয়ে দিল। গাড়ি চলতে লাগলো। আমাকে চুপ দেখে রমিজা বলে, রশিদ শিকদার হলেন গ্রামের মেম্বার, তিনি খান সাহেবের খাস বন্ধু। ওই দিন গ্যাস বিস্ফোরণে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, কারণ রশিদ শিকদারের পুরো পরিবার মারা যায় সেই আগুনে জ্বলে। আমি ভাইজানকে ফোন দিচ্ছি। আমি করুণ সুরে বললাম, প্লিজ আপা, তোমার পায়ে পড়ি, এই ভুল করো না। ওই মেয়েটার কোনো দোষ ছিল না। ওই দিন গ্যাসের লাইন পুতুল খোলেনি, খুলেছে অন্য একটা মেয়ে। আর এটা একটা দুর্ঘটনা মাত্র, মেয়েটার এত বড় ক্ষতি করো না। রমিজা হেসে বলে, আমি বড়লোক হয়ে গেছি জামাই, বড়লোক। এই খবর তাকে দিতে পারলে আমি অনেক বড়লোক হয়ে যাব। কয়েক একর জমি উনি আমাকে দেবে, আমি এখনই তাকে ফোন দেব। আমি বললাম, আপা, তোমার কাছে কি মানবতা নেই? কোনো দয়া কি নেই? রমিজা বলে, না নেই, টাকাই সব মানবতা, টাকাই সব দয়া। আপনি বাঁচতে চাইলে এই বাড়িতে আর আসবেন না, এটা বোন হিসেবে বললাম। ও হ্যাঁ, আরেকটা নিউজ আপনাকে বিনে পয়সায় দেই। পুতুলের খাবার যদি পুলিশকে দেই, সেখান থেকেও লাখ টাকা পাবো। আজ আমি খুব খুশি। আমি বললাম, রমিজা আপা, আপা ফোনটা কেটে দেয়। অনেকবার চেষ্টা করেও রমিজাকে ফোন দেওয়া হলো না, বারবার ফোন বিজি বলছে। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। যদি এমনটা হয় তাহলে পুতুলকে বাঁচানো অসম্ভব, আর পুতুলকে বাঁচাতে না পারলে রুহিকেও বাঁচানো সম্ভব না। আমি কি তাহলে দুজনকে হারাতে চলেছি? আমার পুরো শরীর কাঁপতে থাকে। গাড়িটা ফুটপাত দিয়ে অস্থির গতিতে চলছে। সবাই নিজ দায়িত্বে সরে যাচ্ছে। ড্রাইভার এতক্ষণ সব কথা শুনে বলে, ভাই আপনি আমাকে বড় ভাই ডাকছেন। সিএনজি চালানোর জীবনে আমাকে কেউ এত সম্মান দেয় নাই। আজ আপনাকে দেখাবো সিএনজি ড্রাইভার কি জিনিস। আমি সিএনজি ড্রাইভারের সভাপতি। আমি ফোন দিতেছি সবাইকে খান সাহেবের বাড়িতে আসতে। কোথাকার কোন রসিক শিকদার আমার ছোট ভাইয়ের বুকে মারে, আমিও দেখি। আজ দরকার হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, কিন্তু কারোর কোনো ক্ষতি আপনার বড় ভাই হতে দেবে না। এক অজানা মানুষের এরকম কথা শুনে আমার চোখের জল টলমল করছে। রুহি আর পুতুলের জন্য কান্না করে চোখের জল অনেক আগেই ফুরিয়ে গেছে। এখন শুধু আছে চোখের ব্যথা। ড্রাইভার ফোন দিয়ে কাকে যেন বলল, মামা, ঢাকাতে যত সিএনজি আছে সবাইকে খান সাহেবের পুরনো বাংলোতে নিয়ে আয়। আমি পথে আছি। গাড়ি তুমুল গতিতে চলছে। রুহির ফোন এঙ্গেজ, শত চেষ্টায়ও ফোন যায় না। হঠাৎ এসআই এর কথা মনে আসতেই ফোন দিলাম তাকে। তাকে পুতুলের বিষয়টা কেন জানি জানাতে পারলাম না। আমি ফোন দিয়ে বললাম, হ্যালো স্যার। এসআই বলে, কে? আমি বললাম, আমি তারেক। এসআই বলে, কে তারেক? আমি বললাম, পুতুলের জামাই। এসআই বলে, ও হ্যাঁ বলুন, পুতুলটাকে পুড়িয়ে ফেলেছেন তো? আমি বললাম, দিয়েছি স্যার, কিন্তু। এসআই বলে, হ্যাঁ বলুন। আমি বললাম, স্যার, কমলাপুর স্টেশনে আমার প্রেমিকা রুহি আছে, তাকে বখাটে ছেলেরা ডিস্টার্ব করছে, ওর ফোনটা সুইচ অফ আসছে, আমার খুব ভয় হচ্ছে, প্লিজ স্যার কিছু একটা করুন।
এসআই বলে, ভাই আপনাকে বললাম যে ডাক্তার দেখান, আপনার মাথায় সমস্যা আছে, শুধু শুধু আমাকে হয়রানি করবেন না। আপনার জন্য হেড অফিসে মিথ্যে কথা বলেছি জানেন, যদি আপনি খুনি হতেন তাহলে আমার প্রমোশনটা হয়ে যেত, তাও হলো না, আবার এখন এত রাতে ফোন দিয়ে মস্করা করছেন। আমি বললাম, স্যার আপনি যদি রুহিকে বাঁচাতে পারেন তাহলে আলীর খুনের দায়ভার নিতে রাজি আছি, প্লিজ স্যার তবুও মেয়েটাকে বাঁচান। পুলিশ মানেই লোভী, স্বার্থ ছাড়া কিছুই করে না। এই কথাটা শুনেই উনি উৎফুল্ল হয়ে বলে, আমি তো প্রথম থেকেই জানি আপনিই খুন করেছেন, যাক শেষে স্বীকার করলেন তাহলে। আমি বললাম, স্যার এখনো করিনি, যদি রুহিকে বাঁচাতে পারেন তাহলে করব, প্লিজ স্যার, মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এসআই বলে, আচ্ছা সব বুঝলাম, কিন্তু স্টেশন তো আর ছোট না, অনেক বড়, কিভাবে চিনব? আমি বললাম, স্যার সে হলুদ শাড়িতে আছে, আজ তার হলুদ ছিল, সে আমার জন্য পালিয়ে এসেছে। এসআই বলে, এটা অপরাধ হয়ে গেল না? একজন পুলিশ হয়ে অপরাধীকে কিভাবে বাঁচাবো? এটা তো অন্যায়। আমি বললাম, স্যার কারোর জীবন বাঁচানো বড় পুণ্যের কাজ, এর চেয়ে সব আর কিছু নেই। এসআই বলে, ওকে বাঁচাবো, তবে ওয়াদা করুন আপনি সব অপরাধ স্বীকার করবেন। আমি বললাম, ওকে স্যার ওয়াদা দিলাম। এই বলে ফোন কেটে দিলাম। সত্যি আমি একজন অপরাধী, আলীকে খুন নাই করি, কিন্তু পুতুলকে তো নিজের হাতে বিষ দিয়েছি, যে কিনা আমার স্ত্রী, যাকে কিনা আমি 3বার কবুল করে বিয়ে করেছি। একটা নিষ্পাপ মেয়ে, জন্মে থেকেই দুঃখী, তার জীবনটা তো আর শেষ হতে দিতে পারি না, তাকে আমি বাঁচাবো। যদি তাকে বাঁচাতে না পারি তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। এই জীবন রেখে কি লাভ? যে কিনা নিজের স্ত্রীকে খুন করে সে তো কারো ভালোবাসার যোগ্য না। এইসব নানান কথা ভাবতে ভাবতে চলে এলাম খান সাহেবের বাড়িতে। সিএনজি দাঁড়ানোর অপেক্ষা করলাম না, চলতি সিএনজি থেকে লাফ দিয়ে নেমে পড়লাম। অনেক আগেই বৃষ্টি থেমে গেছে। বাড়ির গেট খুলে জেনে ঢুকতে যাব, দেখি পুরো বাড়ি মশালে মশালে ভরাট। কয়েকশো মানুষ মশাল হাতে খুন করার জন্য সামনের দিকে দাঁড়িয়ে আছে। সবাই কাঠের মুক্তি হয়ে আছে, সামনে দিয়ে ঢোকা অসম্ভব। বাড়ির মেন দরজার দিকে তাকিয়ে দেখি দরজা ভাঙা। বুঝতে বাকি রইল না যে খুনি শিকদার চলে এসেছে, আর এসেছে তার পুরো বাহিনী নিয়ে। কি করব বুঝতে পারছিলাম না, রাগে চুল ছিঁড়তে লাগলাম। মনে পড়লো পিছনের সিক্রেট রাস্তার কথা, যেখান দিয়ে আমি বের হয়ে কবরটা দেখেছিলাম। লোহার দণ্ডটাও পিছনের স্টোর রুমে রাখা আছে। আজ যেই বাধা দিতে আসবে তাকে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ বাড়ি দিতে থাকবো। তবুও পুতুলকে হসপিটালে নিয়ে যাবই। আমি চুপি চুপি পায়ে পিছনের রাস্তায় চলে গেলাম। দেয়াল টপকানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, দেয়ালগুলো অনেক বড়। সিএনজি ড্রাইভার গাড়িটাকে দেয়ালের পাশে দাঁড় করিয়ে বলে, ভাইয়া এবার দৌড়ে এসে লাফ দেন। আমি সিএনজির উপর পা রেখে দেয়ালের মাথাটা ধরে ফেললাম। ড্রাইভার হাতে তালি দিয়ে বলে, ভাই নিয়ে আসেন বোমাকে, আমি অপেক্ষা করছি। আমি দেয়ালের উপর উঠে হাতের ইশারায় ভাইকে সালাম দিয়ে কবরের মাটিতে লাফ দিলাম। তারপর নিজেকে সামলে কোনো মতে পিছনের দরজার দিকে এগোতে থাকলাম। দরজার দিকে যতই এগোচ্ছি ততই রশিদ শিকদারের আওয়াজ শুনতে পাচ্ছি। আমি স্টোর রুমের দরজায় দাঁড় করানো লোহার দণ্ডটা হাতে তুলে নিলাম। তারপর মাথার ঘাম মুছে এগোতে থাকলাম। আমার অবস্থান পুতুলের রুমের পিছনে, আর রশিদ শিকদারের অবস্থান পুতুলের রুমের দরজার সামনে। তিনি বলছেন, মামনি দরজা খোলো, তোমার রশিদ কাকা তোমাকে মারতে এসেছে, তোমাকে খুব আদর করে যত্ন সহকারে মারবো। আমার বুঝতে বাকি রইল না যে পুতুল দরজা বন্ধ করে রেখেছে, কিন্তু কিভাবে ডাকবো আমি তো অপরাধী। রশিদ শিকদার আস্তে আস্তে ডাকতে ডাকতে হঠাৎ চেঁচিয়ে উঠলেন, ওই পুতুলের বাচ্চা পুতুল, দরজা খোল, নইলে এমন ভাবে খুন করব পুরো দুনিয়া তোকে দেখে ভয় পাবে। খোল হারামজাদি, আমার পুরো জীবন তুই নষ্ট করেছিস, তোর বাঁচার কোনো অধিকার নেই। বুঝেছি, তুই খুলবি না দরজা, দাঁড়া, লোক দিয়ে দরজা ভাঙাচ্ছি। এই বলে তিনি নিচে চলে গেলেন লোক ডাকতে। আমিও সুযোগটা নিলাম। আমি পিছনের দরজা বরাবর এসে বললাম, পুতুল আমার বউ, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় অপরাধ করেছি, প্লিজ দরজাটা খোলো, আমি তোমাকে নিতে এসেছি। কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। আমি দরজাটা পাগলের মতো বাড়ি দিতে দিতে বললাম, জান আমার প্রতি তোমার অনেক অভিমান, তোমাকে বিষ দিয়েছি বলে। আমার কি দোষ বলো? আমি তো আর জানি না তুমি সত্যিকারের মানবী বলে। আমি তো জানতাম তুমি একটা খারাপ আত্মা। বউ দরজা খোলো, ওরা চলে আসবে, প্লিজ দরজা খোলো, আমি সব বুঝেছি। তোমার বাবার ওয়াদার কারণে একা কষ্টে দিন কাটাচ্ছ এই বদ্ধ রুমে। আমি জানি তুমি খাবার খেতে বের হতে, আমি বুঝেছি। ওই দিন যখন পুতুলটাকে স্টোর রুমে বন্ধ করে এসেছিলাম তখন তুমি ফোন দিয়েছিলে যাতে পুতুলটাকে নিয়ে আসি, না হলে তুমি খাবার ছাড়া বাঁচবে কিভাবে? পুলিশদের যেদিন থাকতে দিয়েছিলাম সেদিন তুমি বের হতে পারছিলে না, তাই নিজের হাত কেটে রক্ত দিয়ে তাদেরকে ভয় দেখিয়েছিলে। তোমার কবর ছিল বুঝ দেওয়ার একটা মাধ্যম মাত্র। আমি ভাবতাম তোমার পুতুলটি আমার দিকে লজ্জা ভাবে, কখনো হাসি মাখা বা কখনো কষ্টের ভাব নিয়ে তাকিয়ে থাকতো। আসলে তোমাকে আত্মা ভাবার কারণে এগুলো আমার চোখের ভুল ছিল। দমকা হাওয়া, বৃষ্টি, দোলনা সব স্বাভাবিক ছিল, কিন্তু সবসময় ভয়ের কারণে উল্টো মনে হয়েছিল। যখন সবাই ঘুমিয়ে পড়তো তখন তুমি বের হতে, তাই তোমার পায়ের শব্দ শুনতে পেতাম। ওই দিন রাতেও শব্দ পেয়ে যখন আমি যাই তখন আমার সন্দেহ দূর করতে পুতুলটিকে মেঝেতে রেখে দিয়েছিলে। প্লিজ বাবু, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দরজাটা খোলো। এমন সময় রশিদ শিকদার তার লোকজন নিয়ে আসছে, পায়ের শব্দ শোনা যাচ্ছে। এদিকে পুতুল দরজা খুলছে না। আমি ছোট বাচ্চার মতো কান্না করে চলেছি। ওদেরকে আসতে দেখে আমি আড়ালে চলে গেলাম। রশিদ শিকদার হাসতে হাসতে বলে, মামনি দরজা ভেঙে যাচ্ছে। তার হাসি আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। মনে মনে ভাবছি, পুতুল কি বেঁচে আছে? আমার মন বলছে সে বেঁচে আছে। এদিকে দরজার এক পাট প্রায় খুলল বলে
আমি আল্লাহর নাম নিয়ে সাহস করে চিৎকার দিয়ে বললাম, পুতুল বউ, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যদি দরজা না খোলো তাহলে আমি দেয়ালে মাথা বাড়ি দিতে দিতে নিজেকে শেষ করে দেব। আমার ভালোবাসার চিৎকার শুনে সবাই থমকে যায়। আমি তাদের উদ্দেশ্যে বললাম, আমার বউ খুনি না, সে দুঃখী একটা মেয়ে, প্লিজ দয়া করো, বাট আই লাভ ইউ পুতুল, আই লাভ ইউ। এই বলে যখনই আমি মাথায় বাড়ি দিতে যাব ঠিক তখনই দরজা খুলে গেল। পুতুল নিচে বসে আছে। তার চেহারার দিকে তাকিয়ে দেখি যেন কোনো এক পূর্ণিমার চাঁদ, কিন্তু চাঁদের মুখ থেকে রক্ত ঝরছে কেন? তার চোখ দুটি বন্ধ। তার দিকে তাকিয়ে মনে পড়ে গেল তার প্রতিটা স্পর্শের কথা। মেয়েটা প্রতিদিন রাতে তার ভালোবাসার ছোঁয়া আমাকে দিয়েছে, আমার কপালে, গালে, ঠোঁটে, এমনকি আমার বুকে চুমুর বন্যা বয়ে দিয়েছে। আমাকে জড়িয়ে ধরে একটু শান্তি অনুভব করতে চেয়েছে, কিন্তু আমি কি করলাম? তার রূপ দেখে আমার চোখ ঝলসে যাবার উপক্রম। মানুষ এত রূপসীও হয়, কিন্তু আমি তাকে ভালোবাসা দেবার বদলে বিষ দিয়ে দিলাম। আমি তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ি। আমি তার চেহারাটা আলতো করে ধরলাম, তার কপালে চুমু দিয়ে বললাম, পুতুল আমার জান, আমি তোমাকে মরতে দেব না। ততক্ষণে আমি রুহির কথা বেমালুম ভুলে গেছি। আমার যে একটা প্রেমিকা আছে, তাকে যে আমি খুব ভালোবাসি, আমার একটুও মনে নেই। আমি এখন পুতুলকে নিয়ে ব্যস্ত, না মানে নিজের বউকে নিয়ে। মনে হচ্ছে এই দুনিয়াতে সেই আমার সব। এমন সময় রশিদ শিকদার চেঁচিয়ে বলে, শালারে ধর, যত কোপ পারবি দিবি। এদিকে শত শত পায়ের শব্দ শোনা যায় আমাদের দিকে আসার। আমিও দেরি না করে পুতুলকে কোলে নিয়ে দৌড়াতে লাগলাম। আমার চোখ থেকে পানি পড়ছে ওর চেহারায়। বউকে বললাম, ধৈর্য ধরো, আমি থাকতে কেউ তোমাকে ছুঁতে পারবে না। আমি দৌড়াতে থাকলাম। সে ছোট বাচ্চার মতো আমার বুকে মুখ গুজে আছে, ব্যথায় কোকড়াতে থাকে, তার মুখ বেয়ে রক্ত পড়ছে। আমি বললাম, প্লিজ জান, চোখ খোলা রাখো। চোখ বন্ধ করলে আমাকে দেখবি কিভাবে? বিষ তো জিতে যাবে, সে চোখ খুলতে পারে না। আমি দৌড়াচ্ছি আর কথা বলছি। পাগলের মতো বলে উঠলাম, গান শুনবে? এই বলে আমি গান গাইতে শুরু করি। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। চাঁদ যদি কোলে থাকে, আকাশের চাঁদ চাই না। সে আমার গান শুনে প্রচন্ড যন্ত্রণায় মুচকি হাসে। তার হাসি গিয়ে আমার কলিজায় লাগে। এত সুন্দর লাগলো বলার বাহিরে। জানি না এটা কোন গানের লাইন, আমি নিজেও জানি না। পেছনের দিকে তাকিয়ে দেখি পুরো 100 লোক ছুরি হাতে এগিয়ে আসছে। তাদের কবলে পড়লে আর রক্ষে নেই। একসময় দেয়ালের কাছে চলে এলাম, কিন্তু দেয়াল টপকাবো কিভাবে? আমি একবার পিছনে তাকাচ্ছি, আরেকবার পুতুলের দিকে দেখছি। পুতুল শুধু মরণ যন্ত্রণায় ছটপট করছে। তার যন্ত্রণা যে কারোর হৃদয় ব্যথিত করতে পারে। আমার শুধু এখন একটাই ইচ্ছে, পুতুলকে বাঁচানো, তারপর রুহিকে আনতে যাওয়া। না জানি রুহি কোন হালে আছে। তবে পুতুলকে যদি একটু আগে ভালোবাসি কথাটা না বলতাম, তাহলে সে কখনোই মরণ যন্ত্রণা নিয়ে দরজা খুলতো না। পুতুলের প্রেমে যে পড়েনি তাও কিন্তু না। তবে আমার সব হৃদয় জুড়ে রুহি লুকিয়ে আছে। মেয়েটা আমার জন্য অনেক করেছে। জানি না কি হবে, জানি না বাঁচবো কিনা, জানি না দুজনকে বাঁচাতে পারবো কিনা। রুহিকে চাইলে আমি সাহায্য করতে পারতাম, কিন্তু আমি তখন এমন দূরত্বে ছিলাম, সেখানে গিয়ে বখাটি ছেলেদের থেকে উদ্ধার করতে পারতাম না। যদি রুহির সর্বনাশও হয়, তবুও আমার কাছে সে আগে রুহিই থাকবে। অন্যদিকে পুতুল প্রতিদিন রাতের 12টার দিকে খাবার খেত। যেহেতু সময় 12টার উপরে বেজে গিয়েছিল, তাই আমি বুঝেছিলাম পুতুলকে বাঁচানো যাওয়াটাই আমার মুখ্য বিষয়। রমিজা যেহেতু অশিক্ষিত মহিলা, সেহেতু সে নর্মাল বিষই আনবে। কারণ সব বিষ খাওয়ানোর সাথে সাথে মৃত্যু হয় না, আর যে বিষের সাথে সাথে মরণ হয়, সেই বিষ বাংলাদেশে নেই বললেই চলে। এমনও বিষ আছে যেগুলো একদিন পরে গিয়ে প্রভাব বিস্তার করে। তাই আমার চিন্তা হলো, ঠিক সময় মতো তাকে হসপিটালে নিয়ে যেতে পারলেই সে বেঁচে যাবে। আর রুহিকে আমি চিনি, আমি বেমানি না করা পর্যন্ত সে বিষ খাবে না। আমার জীবনের জন্য কোনো চিন্তা নেই। আমার মতো একজন যদি মারা যায়, তাহলে এই পৃথিবীর কিছু যায় আসবে না। কিন্তু আমার একজনের জন্য যদি দুটো জীবন যায়, সেটার জন্য এই ধরনের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বাংলার এক কোনায় জঙ্গে ধরা এক ছোটখাটো মই ছিল। মইটা যেদিন আমি প্রথম দিন এসেছিলাম সেদিন দেখেছিলাম। এখন আমি শেষ প্রান্তে থাকায় মইটার কাছেই আছি। আমি তাড়াতাড়ি পুতুলকে নিচে সোজা করে শুইয়ে দিলাম। তাকে বললাম, আমার উপর আস্থা রাখো, এখনই আসছি পুতুল। রসিক শিকদারের দলবল জোটলা বেঁধে দৌড়ানোর কারণে অনেকেই হুমড়ি খেয়ে পড়েছে। একসাথে আসার কারণে তাল সামালতে পারেনি ওরা, তাই একের সাথে এক ধাক্কা খেয়ে মাটিতে গড়িয়ে পড়েছে। তারা পড়ে যাওয়ার জন্যই আমি কিছুটা সময় পেলাম। রসিক শিকদার দূরে থেকে অকাট্য ভাষায় গালাগালি করছে তাদের। পুতুলের চোখ বেয়ে যন্ত্রণার পানি পড়ছে। পৃথিবীর কারোরই জলে ভরা চোখের দিকে তাকিয়ে থাকা সম্ভব নয়, আমারও নয়। আমি নিজের চোখকে তাড়াতাড়ি নামিয়ে মই আনতে গেলাম। মইটা তুলতে গিয়ে বুঝতে পারলাম অনেক ওজন, কিন্তু বাঁচার মরার লড়াইয়ে ওজন কোনো বাধা হতে পারে না। মইটিকে সমস্ত শক্তি দিয়ে তুলে ধরলাম। রসিক শিকদার অনেক দূর থেকে অবাক হয়ে তাকিয়ে আছে। মইটাকে এনে দেয়ালের সাথে লাগিয়ে দিই। মই লাগিয়ে ড্রাইভারকে বললাম, ভাইয়া গাড়ি চালু করুন, আমি পুতুলকে নিয়ে আসলাম বলে। রসিক শিকদারের দলবল প্রায় আমার কাছে এসে পড়েছে। হঠাৎ করে তারা ওই বলে একসাথে চিৎকার করে উঠল। এদিকে পুতুল বারবার বমি করে চলেছে। শুনেছে বমি করলে এই অবস্থায় ভালো। পুতুল কথা কখনো বলেনি, এই প্রথম সে হঠাৎ বলে উঠল, তারেক আমি বাঁচব না, আমাকে বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়ো না। আমি বললাম, একজন হাজবেন্ডের জন্য তার জীবনের চাইতে বড় দায়িত্ব তার স্ত্রীকে বাঁচানো। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। পিছনের দিকে তাকিয়ে দেখে রশিদ শিকদার জোরে বলছে,
তার দলকে দুই ভাগ হয়ে যেতে, এক ভাগকে হাতের ইশারায় বাহিরে ঘেরাও করতে বলছে। আমি আর দেরি না করে পুতুলকে কাঁধে নিয়ে মই বেয়ে দেয়ালের উপর উঠে গেলাম। নামতে যাব, ঠিক তখনই হঠাৎ রশিদ শিকদারের একজন লোক যা করলো তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। ভাবতে পারিনি এমন কিছু হবে, কিন্তু মানুষ যা ভাবে তা কি কখনো হয়। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।